বিপিএল নিয়ে আইজিএম এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে ব্যর্থ বোর্ড, দায়িত্ব নিজেদের কাছেই রাখতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। নতুন আসরে কমতে পারে দল। এনসিএল ফাইনালে শিরোপার লড়াই রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে চান মিঠুন, চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে মরিয়া আকবর। হংকং পৌঁছে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ভ্রমণ ক্লান্তি থাকায় হার্ড ট্রেনিং এর বদলে হয়েছে শুধু রিকভারি। হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল। এবং ইয়ামালকে ছাড়াই কিছুক্ষণ পর বিশ্বকাপ বাছে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে পর্তুগাল। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। করলো বাংলাদেশ মাত্র 190 রানের একটি ছোট্ট টার্গেট ছিল। বোলাররা কঠোর পরিশ্রম করেছে এবং আফগানিস্তানকে 190 রানে আটকে দিয়েছিল, কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতার কারণে সেই বৈতরণী পার হতে পারেনি বাংলাদেশ। আবারও আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে গেল। এই ম্যাচ হারের মধ্য দিয়ে আগামী বিশ্বকাপ সরাসরি অংশগ্রহণে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ দলের জন্য। আজকের যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় যে যেভাবে খেলেছেন, বিশেষ করে একের পর এক উইকেট যেভাবে হারিয়েছেন বাংলাদেশ দল, সেটা যেন নিছক টি-20কেও হার মানায়। আমরা দেখেছি শারজার মাঠে টি-20 3টি ম্যাচ জয় করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে ম্যাচ শুরুর পূর্বে আফগানিস্তানের অধিনায়ক বলেছিলেন যে ওয়ানডে ম্যাচে তাদেরই জয় অব্যাহত থাকবে এবং তারাই ওয়ানডে সিরিজ জিতবে। আসলে তাদের কথাই রেখেছেন। তিনটি ম্যাচের মধ্যে ইতিমধ্যে 2টি ম্যাচ তারা জয় করে নিয়েছেন। আজকে যে অবস্থা দেখতে পেয়েছি আমরা মাঠে, আসলে আমরা বিশেষ করে রহমতুল্লাহ গুরবাস 11 রান, ইব্রাহিম জাদরান 41 বলে 95 রানের একটা ইনিংস খেলেছে। সিদ্দিক আতাল 8 রান, রহমত শাহ 9 রান, হাসমতুল্লাহ সাইদি 4, আজমতুল্লাহ ওমর 3 বলে 0 রান, মোহাম্মদ নবী 22 রান, খরুটি 13 রান, রশিদ খান 1 রান, আল্লাহগাজ নাফার 22 রান করেছেন। বিশেষ করে আজকের যে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ যে আসার পর থেকে এই যে ওয়ানডে ম্যাচে ব্যর্থতার বিষয়টা আরো বেশি বড় হচ্ছে এবং ওয়ানডে ম্যাচের যদি কোনো রকম পরিবর্তন আনা না হয়, যে প্লেয়ারদের মধ্যে যদি কোনো পরিবর্তন আনা না হয়, এইরকম বিপর্যয় হয়তো বাংলাদেশ দলের জন্য আরো বেশি লম্বা হতে পারে। আর বিশেষ করে আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আজকের ম্যাচের আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এই। শিবলি আল সাদিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে আবুধাবি থেকে। জানাচ্ছিলেন বাংলাদেশ যে একেবারে বাজেভাবে হেরেছে, আফগানিস্তানের কাছে হেরে যে সিরিজটা হারিয়েছে, সেই ম্যাচের সবশেষ তথ্য। যাব পরের সংবাদে। কোনো স্পোর্টস এজেন্সি নয়, বিপিএল এ দল দেওয়ার দায়িত্ব আবারও নিজেদের কাছেই রাখতে যাচ্ছে নবগঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল। আইজিএম এর সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি করতে ব্যর্থ বোর্ড। নতুন আসরে ভেন্যুর সংখ্যা বাড়লেও কমতে পারে অংশগ্রহণকারী দলের সংখ্যা। 28 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। ডিসেম্বরের মাঝামাঝি বিপিএল শুরু করতে চায় বিসিবি। নতুন বোর্ডেও পুরনো চিত্র। বিপিএলে দল দেওয়ার দায়িত্ব নিজেদের কাছেই রাখছে বিসিবি। আইজিএম এর কথা বলা হলেও এখনো এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ শেষ করেনি ক্রিকেট বোর্ড। আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভালো, কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেরও তো লোক নিয়ে করতে হবে। এইসব বেসিক্যালি আমরা দেখব। বিপিএলে দল দেওয়ার অতীত অভিজ্ঞতা সুখকর নয়। এর আগে ব্যক্তিগত স্বার্থে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে বিতর্কিত সব প্রতিষ্ঠান। আবারও একই পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। তাহলে প্রশ্ন ওঠে, নতুনত্ব কই? অবশ্য বিসিবি দাবি করতেই পারে আসছে আসরে কিছুটা নতুনত্ব থাকবে। নতুন একটা ভেন্যু পাবে বিপিএল এর পরের আসর, বরিশাল অথবা রাজশাহী। চূড়ান্ত করা হবে এ সপ্তাহেই। তবে কমছে দলের সংখ্যা। 6টা 7টা হবে না, হ্যাঁ সেটা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস 1 মাসের উইন্ডোতে 5টা টিম নিয়ে করার।
আগামী বছরের শুরুতে বিশ্বকাপ থাকায় কম সময়ে বিপিএল সম্পন্ন করতে চায় গভর্নিং কাউন্সিল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে মধ্য জানুয়ারিতে পর্দা নামবে নতুন আসরের। সরকারের পক্ষ থেকেও মিলেছে সবুজ সংকেত। নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই এটার এই উইন্ডোটা করা হয়েছে। দল চেয়ে রোববারে দরপত্র আহ্বান করবে গভর্নিং কাউন্সিল। এরপর 2 সপ্তাহ সময় নিয়ে 28 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। 5 বছরের চুক্তিতে দল দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত শুধু রংপুর রাইডার্সই বিপিএলে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে নিয়ে সংশয় থাকলেও আগামী বিপিএলে তারা খেলতে আগ্রহী, যদিও দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় নেই বলে দাবি করেছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান। অর্গানাইজ দলের অনেক প্রসেস থাকে, এই প্রসেসে এই সময়ের মধ্যে আমি 24 আওয়ার্সও কাজ করি, সবভাবে ক্যাচ করতে পারি না। ওরা যদি আর একটু টাইম নিয়ে বা কোনো একটা স্লোট বের করে টাইম দেয় তাহলে বেটার ফর মি। আমি খেলবো না এটা আমি কখনোই বলিনি। তবে এত কিছুর পরে প্রশ্ন আসেই, এত কষ্ট করে বিপিএল আয়োজনের কারণটা কি? ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার এনসিএল টি20 প্রসঙ্গ। বৃষ্টি বাধা, সূচিতে পরিবর্তন এবং ভেন্যু বদলের ধাক্কা কাটিয়ে অবশেষে পর্দা নামতে যাচ্ছে জাতীয় লিগ টি20-র দ্বিতীয় আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ। ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। শিরোপা ধরে রাখার প্রত্যয় রংপুর অধিনায়ক আকবর আলীর, আর প্রথমবারের মতো ট্রফি জিততে মরিয়া খুলনার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের ফাইনাল প্রিভিউ। এনসিএল টি20 দেশের ঘরোয়া ক্রিকেটে বিপিএলের পর একমাত্র সংরক্ষিত ফরম্যাটের আসর। ক্রিকেটারদের বহুদিনের দাবির মুখে গত বছর থেকে নিজেদের ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটিকে পাকাপোক্ত করেছে ক্রিকেট বোর্ড। কিন্তু এবছর আসর শুরুর পর থেকেই দেখা যায় নানা বিপত্তি। বৃষ্টির বাধায় বারবার পরিবর্তন হয় ম্যাচের সূচি। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সম্ভব হচ্ছিল না তখন বন্ধ করে দেয়া হয় টুর্নামেন্ট। পরে ভেন্যু বদলে নতুন সূচিতে সিলেট শুরু হয় এনসিএল টি20। প্রচারণা না থাকায় দর্শক সমর্থকদের সাড়া পায়নি আসরটি। তবে মাঠের খেলায় ছিল টান উত্তেজনা। গ্রুপ পর্বে মোটামুটি খেললেও এলিমিনেটর এবং কোয়ালিফায়ারে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই ফাইনালে এসেছে রংপুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা জেতার বিষয়ে একাট্টা এবারও। আকবর আলীর টিমের প্রাণভোমরা নাসির হোসেন ব্যাটে বলে তার অলরাউন্ডিং পারফরমেন্স এগিয়ে এনেছে দলকে। ক্যাপ্টেন নিজেও আছেন দারুণ ফর্মে। তাদের আশা ট্রফিটা থেকে যাবে রংপুরেই। অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। ব্রাইট টাইমে আমরা মোমেন্টামটা পেয়েছি এবং ওটা কাজে লাগছে আমাদের। তো সেম চেষ্টাটাই থাকবে যে জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা। এদিকে সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। আত্মবিশ্বাস তাই তুঙ্গে মোহাম্মদ মিঠুনের। সঙ্গে অভিষেকের পারফরমেন্সটাও আশা দেখাচ্ছে তাকে। আশা খুলনার দীর্ঘদিনের ট্রফি খরা কাটবে এবার। আমাদের টিমটাও বেশ এক্সপিরিয়েন্সড, ওয়েল ব্যালেন্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী। অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি, তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই। তো ডেফিনেটলি এটা নতুন একটা ম্যাচ, তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে। সিলেটেও চলছে টানা বৃষ্টি, তবে এর মাঝেই 2 ক্যাপ্টেনকে নিয়ে ট্রফি উন্মোচন করেছে বিসিবি। ট্রফি হাতে হাস্যোজ্জ্বল চেহারা থাকলেও ম্যাচে যে কেউ কাউকে ছাড় দেবে না এক চুলো। ফাইনালের আগে শেষ দিনে আউটার গ্রাউন্ড ভেজা থাকায় ক্রিকেটাররা অনুশীলন করেছেন ইনডোরে। আর অন্যদিকে ফাইনাল ম্যাচকে সামনে রেখে মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করেছেন গ্রাউন্ডসম্যানরা। বিপিএলের আগে এনসিএল টি20 নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল নানা সমালোচনা। তবে শেষটা রঙিন করতে চাইবেন 2 দলেরই অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এদিকে ক্যারিয়ারের প্রথম এনসিএল টি20-তে আলো ছড়ালেন রংপুরের 2 ক্রিকেটার জাহিদ জাবেদ ও অনিক সরকার সেতি। 6 ইনিংসে জাভেদ করেছেন 122 রান, আর 7 ইনিংসে সেতুর ব্যাট থেকে আসে 112 রান। দুজন খুলনার বিপক্ষে ফাইনালেও ধরে রাখতে চান এমন ধারাবাহিকতা।
চাপ না, অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ম্যাচ খেলে আসছি 1/1, আমরা ফাইনাল ম্যাচটা ওই 1/1 চিন্তা করতেছি, এটা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচটা আমরা রেজাল্ট করার জন্য আমরা রিল্যাক্স আছি। আমরা আমাদের সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্ট হবে। খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে, এরকম যদি টুর্নামেন্ট আমাদের হইতে থাকে বা আমরা যদি খেলতে পারি তাহলে আমাদের অনেক প্লেয়ার বের হবে, অনেক খেলার অপরচুনিটি বাড়বে। খুব ভালো লাগতেছে যে দলের হয়ে পারফর্ম করতে পারতেছি, কিছু করতে পারতেছি। এই চেষ্টা আছে যেন টপ স্কোরে থাকতে পারি রংপুর ডিভিশনের হয়ে। যেহেতু আমার ফার্স্ট T20 ছিল এবং ভালো একটা পারফরমেন্স করতে পারছি, তো সিনিয়ররা সবাই খুব ভালো সাপোর্ট করছে, খুব ভালো কথা বলছে আর কি, খুব ভালো বাহবা দিছে যে কি করলে আরও ভালো ধারাবাহিকতা আমি ধরে রাখতে পারবো। যেহেতু এটা অনেক কিছু লার্নিং প্রসেস, অনেক কিছু বোঝা যাচ্ছে, অনেক বড় বড় বিগ প্লেয়াররা খেলতেছে, তো সব কিছু মিলায় অনেক কিছু শিখতেছি। সো চিন্তা করবো এই জিনিসটার জন্য ভালোভাবে কাজে লাগাইতে পারি। খুলনা টিমও অনেক ভালো, আমাদের টিমও অনেক ভালো, সো আশা করা যায় অনেক ভালো ফাইটিং একটা খেলা আমরা উপভোগ করব। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আঞ্চলিক ক্রিকেট কার্যালয় নিয়ে মন্তব্যের পর ঝড় উঠেছে রংপুরের ক্রীড়াঙ্গনে। রংপুর আবারও বৈষম্যের শিকার হয়েছে বলে ক্ষোভ ছাড়লেন ক্রীড়া সংগঠকরা। 2023 সালের 9 জুলাই বিভাগীয় অ্যাডহক কমিটি গঠিত হয়, তবে সেই কমিটি বাতিল না করেই নতুন করে রাজশাহীর সঙ্গে যুক্ত করার ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। ক্রিকেট বোর্ডে গেল 3 মেয়াদে রংপুর থেকে নির্বাচিত ছিলেন একজন পরিচালক, কিন্তু উত্তরের ক্রিকেট উন্নয়নে দৃশ্যমান কোনো ভূমিকাই রাখেননি তিনি। বিসিবির নবনির্বাচিত কমিটির কাছেও বৈষম্যের শিকার রংপুর তথা উত্তর অঞ্চলের ক্রিকেট, অথচ জাতীয় পর্যায়ের ক্রিকেটে বরাবরই সফলতা পাচ্ছে রংপুর। এই অঞ্চল থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন অনেক ক্রিকেটার। গেল 6 অক্টোবর নির্বাচনে জিতে আবারও বিসিবি সভাপতি পদে বসেছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে জানিয়েছেন আঞ্চলিক ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা, যেখানে রাজশাহী ও রংপুর মিলে বিসিবির আঞ্চলিক কার্যালয় করার কথা জানান তিনি। বুলবুলের এ মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠে রংপুরের ক্রীড়াঙ্গনে। স্থায়ী অফিস না থাকলেও 2023 সালের 9 জুলাই 11 সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় অ্যাডহক কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটি বাতিল না করেই নতুন করে রাজশাহীর সঙ্গে যুক্ত করে কার্যালয় ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করলেন জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা। এখানে স্পষ্ট অক্ষরে রংপুরের নাম লেখা আছে আপনার 9-2 ধারা অনুযায়ী। এখানে বিসিবির কাউন্সিলে এখানে নতুন করে করা কিছু নেই, এটা ধারাবাহিকতা পোষণ করতে হবে যে আগের কমিটিতে সব কিছু বাদ দিয়ে দেন। আগের কমিটি 1000 কোটি টাকা রেখে গেছে, এটা তামাদি করে দেন। আগের কমিটির সব যদি বাদ দিবেন তাহলে 1000 কোটি টাকা দিয়ে দেন আমাদেরকে, যেটা তো দিচ্ছেন না। তাহলে এটা আগের কমিটিতে বিসিবিতে পাশ হয়ে গেছে আঞ্চলিক ক্রিকেট, এটা কেন বাদ যাবে? গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করে এটা পরিবর্তন হইতে পারে, এর বেশি কিছু করার সুযোগ নেই। রংপুরবাসী হিসাবে, একজন রংপুরের ক্রিকেট সংগঠক হিসাবে আমরা কোনো অবস্থায় এটা মেনে নেব না। এদিকে এনসিএল সহ জাতীয় পর্যায়ের অনেক শিরোপা জিতেছে রংপুর। এরপরও বৈষম্যের শিকার হওয়ায় ক্ষোভ ঝাড়লেন ক্রীড়া সংগঠকরা। উত্তরের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তারা। এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। 6টা বিভাগে ভাগ করছে, বরিশাল একটা, আর রংপুরকে শুধু রাজশাহীর সঙ্গে দিয়েছে। এটা অত্যন্ত আবারও বৈষম্য শুরু হয়ে গেছে। সে কারণে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এভাবে রংপুরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। যদি আবারও কোনো কিছু ঘটনা ঘটাতে হয়, আন্দোলন করতে হয়, আমরা সেটা করব। বৈষম্যের শিকার হলো এই রংপুর, তার উজ্জ্বল দৃষ্টান্ত বিসিবির কার্যালয় নিয়ে যে আমরা যা শুনতে পারতেছি যে অন্য সব বিভাগে হয়েছে, শুধু রংপুর হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ করতেছি এবং এটি যেন হয় বিনয়ের সাথে শক্ত অনুরোধ জানাচ্ছি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। হংকং পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন শুধু রিকভারি সেশনে ছিলেন ফুটবলাররা। ঘরের মাঠে করা ভুলের আর পুনরাবৃত্তি তারা করতে চান না ডু অর ডাই ম্যাচে। জয় তুলে টিকে থাকতে চান এশিয়ান কাপ নিশ্চিত করার রেসে, এমনটা বলেছেন ডিফেন্ডার তপু বর্মন। ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে এমন একটা হারের পর হয়তো অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরার আর সাহস রাখবেন না। তবে সমর্থকদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে হংকং সিটিতে বাংলাদেশ। এশিয়ান কাপ খেলার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে গেলেও যতটুকু বেঁচে আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস রচনার প্রত্যয়।
হংকং পৌঁছে একদিনের মাথায় অনুশীলন করেছে লাল সবুজ, তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকভারি সেশনের মধ্য দিয়ে। টানা খেলার ধকল থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে, তাই হামজাদের নির্ভর রেখে ফিটনেস আর কন্ডিশন নিয়ে কাজ করেছেন কাবরেরা। Have the first session here to adjust a little bit, and by the 14th we will be totally recovered. হংকং চায়নার বিপক্ষে ইনজুরির কারণে ঘরের মাঠে সেরা একাদশ মাঠে নামাতে পারেননি হাভিয়ের কাবরেরা। তবে সুখবর হলো চোট সেরে উঠেছে তপু বর্মনের। ম্যাচের প্রথম মিনিট থেকেই খেলতে প্রস্তুত এই সেন্টার ডিফেন্ডার। তিনি দৃঢ় প্রত্যয়ী ঘরের মাঠের ভুলগুলোর আর পুনরাবৃত্তি হবে না হংকংয়ে। এখনো আমাদের হাতে চান্স আছে, তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই, কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত যে 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, তা এসেছে বিদেশের মাঠ থেকে। 2 ম্যাচ পর আবারও অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজ। প্রতিপক্ষরা তাদের অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বের করতে পারলে বাংলাদেশ কেন নয়? এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে, এখানে আসছি, ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না, সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় লেগে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস আছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যে ভুল হয়েছে জাতীয় স্টেডিয়ামে, সেই পথ আর মারাতে চায় না টিম ম্যানেজমেন্টও। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ দলের অধিনায়কত্ব হামজা চৌধুরীকে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে এই সিদ্ধান্ত নিলে উজ্জীবিত হবে দল এবং তার ইতিবাচক প্রভাব পড়বে ফুটবলারদের মাঝে। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হাভিয়ের কাবরেরা সরে যাওয়া উচিত বলে মনে করেন আমিনুল। স্বইচ্ছায় তিনি সরে না গেলে বাফুফের উচিত তাকে পদত্যাগে বাধ্য করানো। হংকং চায়না ম্যাচে বাংলাদেশ দলের নামে অধিনায়ক ছিলেন সোহেল রানা। কাজে কর্মে দায়িত্বের পুরোটাই পালন করেছেন হামজা চৌধুরী। সেটা শুধু এই ম্যাচে নয়, লাল সবুজ জার্সি গায়ে চাপানোর পর থেকেই পুরো দলটাকে যেন একাই উজ্জীবিত করে চলেছেন লেস্টার সিটি তারকা। হামজার মতো একজন ফুটবলারের সংস্পর্শে আসা অন্যদের কাছে আশীর্বাদের মতো। মাঠে কৌশল থেকে শুরু করে টেকনিক্যাল প্রায় সবকিছুতেই তার প্রভাব লক্ষণীয়। আর তাই অযথা অন্য কাউকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামানোর চেয়ে দায়িত্বটা হামজার কাঁধেই দেখতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি, তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সি করছেন, তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সবশেষ ম্যাচে নিজের কৌশল আর প্লেয়ার সিলেকশনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন হাভিয়ের কাবরেরা। অনেকের মতে দেশের ফুটবলে স্প্যানিশ কোচের আর দেয়ার কিছু নেই। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিজে থেকেই হাভির সরে যাওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। সেরা পারফরমেন্সের জন্য ফিটনেসের পাশাপাশি ফুটবলারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা খুবই জরুরি। হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে যেভাবে হেরেছে বাংলাদেশ, তাতে দলে একজন মনোবিদের প্রয়োজন এখন সময়ের দাবি বলে মনে করেন আমিনুল। আমি জানি না বর্তমানে যে আমাদের কোনো বাংলাদেশ টিমে মনোবিদ আছে কিনা। যদি না থাকে তাহলে আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বোঝাতে পারবে সর্বোচ্চভাবে। পাশাপাশি ডিফেন্স এবং গোল লাইনে যে সমস্যা আছে, হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই তার সমাধান উচিত বলে মনে করেন সাফজয়ী গোলরক্ষক। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ডিফেন্ডার ও গোলরক্ষকের বোঝাপড়ার অভাব ছিল। মিতুল মার্মা যোগ্য গোলরক্ষক হলেও তার ম্যাচিউরিটির অভাব আছে বলে মন্তব্য করলেন সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। জাতীয় দলে জিকোর অভাব বোধ করছেন তিনি। এদিকে হংকং চায়নার বিপক্ষে পরের ম্যাচে জিততে জামাল, সমিত, জায়ানদের শুরুর একাদশে খেলানোর পরামর্শ দিয়েছেন রানা। হংকং চায়না
শেষ মুহূর্তে গোল হজমের বদ অভ্যাস থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করেও শেষ সময়ে গোল হজমের ক্ষত এখনো দগদগে ভক্তদের। তীরে এসে তরি ডোবানোর এই প্রথা থেকে কবে বের হতে পারবে জামাল তোপুরা? ম্যাচের শেষ সময়ে পোস্টের সামনে থেকে সোজাসুজি শটে গোলে অনেকেই দুষছেন গোলরক্ষক মিতুল মার্মাকে। তবে দীর্ঘদিনের এই সমস্যার জন্য বাংলাদেশ দলের ডিফেন্ডার ও গোলরক্ষকের সঠিক বোঝাপড়ার অভাবকে দুষলেন সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। মিতুলকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই গোলকিপার। শুধু তাই নয়, জাতীয় দলে জিকোর অভাব বোধ করছেন তিনি। কাবরেরা নজরে আসার টিপসও দিলেন জিকোকে। হংকংয়ের সাথে যে ম্যাচটা আমরা হেরেছি, আসলে এখানে ডিফেন্ডার যারা আছে, ডিফেন্ডার গোলকিপার, এখানে সবাইকে আসলে দায়ভার নিতে হবে। তো আমরা মিতুলের কাছ থেকে ওই রেজাল্ট আসলে পাই নাই। লাস্ট যদি 1.5-2 বছর গোলকিপার কোচ 6 থেকে 7 জন বা 8 জন হতে পারে যে চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই গোলকিপারদের জন্য ভালো কিছু হয় না। কারণ মনে করেন আপনার প্রত্যেকটা কোচের নিজস্ব ভাবনা থাকে, চিন্তা থাকে, ট্রেনিং প্ল্যান থাকে, তাদের ভিশন থাকে অন্যরকম। তো তাদের সাথে আসলে অ্যাডাপ্ট করাটা আসলে ডিফিকাল্ট। জিকোকে ন্যাশনাল টিমে আসলে খেলতে গেলে তাকে আরও বেশি অনুশীলন করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, তাকে টপ পারফরমেন্স করতে হবে এবং ক্লাবে তার নিয়মিত খেলতে হবে। কোচ হাভিয়ার কাবরেরার স্ট্র্যাটেজি নিয়ে ক্ষোভ দেশ জুড়ে। ব্যতিক্রম নন সাবেক এই তারকাও। জামাল, সুমিত, জায়ানদের শুরুর একাদশে খেলাতে না পারলে অ্যাওয়ে ম্যাচেও ভুগতে হবে লাল সবুজকে। তারা নামার পরে কিন্তু আমাদের অ্যাটাকিংয়ের ফ্লোটা বেড়েছিল এবং সেইখান থেকে কিন্তু আমরা কিন্তু কামব্যাক করেছিলাম। টেকনিক্যালি যারা এর দায়িত্বে আছে তারা ভাববেন যে তাদেরকে 11-এ দেওয়া উচিত কিনা। তবে আমি আশা করব অবশ্যই এইখানে তাদেরকে যেন 11-এ সুযোগ দেওয়া হয়। এদিকে জামাল ভুঁইয়াকে অধিনায়কত্ব দিয়ে তাকে মূল একাদশে না খেলানো হাস্যকর বলে মন্তব্য করেছেন রানা। জামালকে একাদশে না রাখা হলে আর্মব্যান্ডটা হামজাকে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই গোলরক্ষক। আমি একটা প্লেয়ারকে দিয়ে প্রেস কনফারেন্স করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, কিন্তু তাকে আমি স্টার্টিং 11-এ রাখছি না। তো বিষয়টা একটু দৃষ্টিকটু মনে হয়। যদি আমার কাছে মনে হয় যে জামাল 11-এর জন্য এনাফ না, তো আমার কাছে মনে হয় নতুন ক্যাপ্টেনে আসা উচিত, যেহেতু হামজা কন্টিনিউ করবে। এটা ফেডারেশন বা যারা টেকনিক্যাল দায়িত্বে আছে তারা যদি ভাবে, এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কোনো ডিসিশন হবে। আগামী 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। লামিন ইয়ামালকে ছাড়াই রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। ইয়ামাল ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে এই ম্যাচে পাচ্ছেন না কোচ লুই দে লা ফুয়েন্তে। যদিও এ নিয়ে চিন্তিত নয় ইউরো চ্যাম্পিয়নরা। এদিকে আরেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আয়ারল্যান্ডকে সমীহ করে মাঠে নামতে চায় মার্তিনেজের শিষ্যরা। দুটি ম্যাচই শুরু হবে আজ রাত 1:45-টায়। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশ্বকাপের সোনালী ট্রফি জয়ের এটাই শেষ সুযোগ। ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন CR7। 2026 বিশ্বকাপ তাই বিশেষ হতে যাচ্ছে পর্তুগালের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা পেয়েছে পর্তুগাল। প্রথম ম্যাচে আর্মেনিয়াকে 5-0 গোলে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ড শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এরপর হাঙ্গেরির বিপক্ষে 3-2 গোলের জয়। ঘরের মাঠে এবার জয়ের হ্যাট্রিক করার মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রবার্তো মার্টিনেজের দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সেরা পারফরমেন্স করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাছাই পর্বে 6টি ম্যাচ রয়েছে, তাই এখানে কোনো ভুল করতে চাই না। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে, তবে আমরা আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছি না। বিশ্বকাপ বাছাইয়ে ভালো অবস্থানে থাকায় এখন থেকেই পর্তুগালের ভাবনা মূল পর্ব নিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি পর্তুগাল। সর্বোচ্চ 3য় স্থানে টুর্নামেন্ট শেষ করলেও এবার শিরোপায় চোখ তাদের। সবশেষ 5 ম্যাচে হারেনি নেশনস লিগ চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত 4 বারের মুখোমুখিতে কোনো ম্যাচেই জয় পায়নি আয়ারল্যান্ড। তারপরও প্রতিপক্ষকে সমীহ করে মাঠে নামতে চায় পর্তুগাল। প্রতিপক্ষের অনেকের সম্পর্কে আমাদের ধারণা আছে, তারা শারীরিকভাবেও শক্তিশালী। সুযোগ পেলে অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তারা সেট পিসে বেশ পারদর্শী, তাই আমরা তাদের কোনো সুযোগ দিব না। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে টানা 2 ম্যাচ জিতে এই গ্রুপের শীর্ষে স্পেন। এবার ঘরের মাঠে জর্জিয়ার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছেন না লুই দে লা ফুয়েন্তে। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তাদের পরিবর্তে আক্রমণ ভাগ সামলাবেন ফেরান তোরেস ও জর্জ ফ্রুটোস। চোটের কারণে স্কোয়াডেই রাখা হয়নি রদ্রি ও দানি ওলমোকে। তাই এই ম্যাচে বেঞ্চের বেশ কিছু ফুটবলারদের ঝালিয়ে নেবেন স্প্যানিশ কোচ। যদিও তাদের নিয়ে আত্মবিশ্বাসী ফুয়েন্তে। অপরিবর্তিত থাকবে মধ্যভাগ। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও জর্জিয়ার বিপক্ষে সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামতে চায় স্পেন।
ইউরো চ্যাম্পিয়নরা শেষ 6 বাছাই পর্ব ম্যাচে কোনো গোল হজম করেনি। প্রথম 2 ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্পেন। 2 দলের পরিসংখ্যানেও এগিয়ে তারা। এখন পর্যন্ত মোট 8 বারে দেখায় 60টিতেই জয় স্পেনের, আর মাত্র 1টিতে জিতেছে জর্জিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে 4 দিন ব্যাপী আনোয়ার ইস্পাত আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট 2025। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। 4 দিন ব্যাপী এই টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে মোট 758 জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এছাড়া লেজি উইনার সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র উইনার হয়েছেন মাস্টার আরফান হাসান। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের সহযোগিতায় নভেম্বরে শুরু হবে ভিস্তা ৫ম জাতীয় পুরুষ ও নারী ফুটবল প্রতিযোগিতা 2025। এ উপলক্ষে ভিস্তার কর্পোরেট কার্যালয়ে ভিস্তা ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক আজম আলী খান ও ভিস্তা পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড PR FM ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার 40টি নারী ও পুরুষ দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের উদ্দেশ্য আসন্ন এশিয়ান ফুটবলি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড ফুটবলি চ্যাম্পিয়নশিপের জন্য খেলোয়াড় বাছাই, জাতীয় দল গঠন ও তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। ফাইনালে শিরোপা লড়াইয়ে রংপুরের প্রতিপক্ষ খুলনা। প্রথমবারের মতো ট্রফির স্বাদ নিতে চান মিঠুন। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে মরিয়া আকবর। এবং হংকং পৌঁছে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ভ্রমণ ক্লান্তি থাকায় হার্ড ট্রেনিং এর বদলে হয়েছে শুধু রিকভারি। হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান আমিনুল।